Assalamualaikum Sir, assalamualaikum. Assalamualaikum sir. Assalamualaikum sir. Sir, assalamualaikum. Alaikum assalam. Assalamualaikum sir. ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে কি কমপ্লিটিং সেন্টেন্স শিখেছিলাম? জি স্যার। ওকে, তাহলে কমপ্লিটিং সেন্টেন্সের যে রুলস গুলো একটু তাহলে আমি একটু তোমাদেরকে আবার একটু ধরি, তাহলে বুঝতে পারবো না আর কি কি অবস্থায় আছো। নাবিলা শুরুতে বলো, অ্যাসুরেন্স যুক্ত বাক্যের প্রথম অংশ যদি প্রেজেন্ট হয় তাহলে পরের অংশ কি হয়? নাবিলা। স্যার, পরের অংশ প্রেজেন্ট হয়। আর যদি প্রথম অংশ যদি পাস্ট হয় তাহলে পরের অংশ পাস্ট হয়। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এই জান্নাত, জান্নাত জি স্যার। বলো, সিন্স দিয়ে যদি বাক্য শুরু হয় না, তাহলে প্রথম অংশ প্রেজেন্ট হলে পরের অংশ কি হয়? সিন্স দিয়ে যদি বাক্য শুরু হয়, প্রথম অংশ প্রেজেন্ট হলে পরেরটা কি হবে? পরেরটা স্যার প্রেজেন্ট হবে। আচ্ছা, আর সিন্স যদি বাক্যের মাঝখানে থাকে, প্রথম অংশ যদি পাস্ট হয় তাহলে পরের অংশ কি হয়? স্যার পাস্ট পারফেক্ট হবে। মাশাআল্লাহ, তো বুদ্ধিমতী দেখি অনেক আর কি। হ্যাঁ, তো ঘুরিয়ে ফিরিয়ে উল্টা করে প্রশ্ন করলাম, তাও পেরে গেল আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। রায়তা বলবে অ্যাজ ইফ অ্যাজ দোর আগে প্রেজেন্ট হলে পরেরটা কি হয়? কেউ কিন্তু দেখে দেখে বলবা না, কেমন? দেখে দেখে মানে হচ্ছে যেগুলো আমি লিখে দিয়েছি খাতাগুলো বের করে দেখে বলবা না, না দেখে বলবা। রায়তা। স্যার পারি না। ওকে, সুমাইয়া বলো। স্যার আমি সুমাইয়া।
হ্যাঁ স্যার যদি আগেরটা প্রেজেন্ট হয় পরেরটা হবে পাস্ট, আগেরটা যদি পাস্ট হয় পরেরটা হবে পাস্ট পারফেক্ট। আচ্ছা ঠিক আছে, এর অর্থ কি? অ্যাজ ইফ অ্যাজ দোর অর্থটা কি? অ্যাজ ইফ অ্যাজ দোর অর্থ কি? স্যার এজ ইফ মানে হচ্ছে যে মানে আচ্ছা, অ্যাজ ইফ মানে হচ্ছে তুমি ভুলে গেছো আর কি, হ্যাঁ এটা নিয়ে যাওয়া দরকার আর কি। আচ্ছা, শিফা বলতে পারবে অ্যাজ ইফ অ্যাজ দোর অর্থ? শিফা? স্যার যেন। না। শায়লা? জি স্যার। আচ্ছা, নীরা বলতো, নীরা। স্যার অ্যাজ ইফ অ্যাজ ডো এর অর্থ হচ্ছে এমন ভাবে যেন। মাশাআল্লাহ, ভেরি গুড। এমন ভাবে যেন, কতবার আর শেখাবো তোমাদের, সেই 9 থেকে বলতেছি। অ্যাজ ইফ অ্যাজ দো হচ্ছে এমন ভাবে যেন। নরসিন মানে মিমি। কই মিমি কই? হ্যাঁ মিমি, তুমি বলো ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম থাকলে নিয়মটা কি আর অর্থটা কি? ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম থাকলে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট হয়, আর ইট ইজ এটার মানে হচ্ছে এটাই উপযুক্ত সময়। হুম। স্যার জি। স্যার সময় বল, শুনতেছি। স্যার আমাদের না গত ক্লাসে 10টা রুলস পড়িয়েছিলেন, বাকি 10টা বাকি আছে। তারপরে সবাইকে ধরতেছি, সবাই পারতেছে, কত ভালো। আচ্ছা, এই যে এই 10 পর্যন্ত করিয়েছিলাম, ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম, তাই না? জি স্যার। ঠিক আছে। তো আমরা 11 থেকে তাহলে সবাই একটু পরের গুলা 23 পর্যন্ত, এটা সবাই এক নজর চোখ বুলাও। সুমাইয়া তাহলে 11 নম্বর থেকে একটু পড়ে ফেলো, 11 নম্বর থেকে 23 পর্যন্ত সবগুলা নিয়ম পড়ে ফেলো, দেখে সবাইকে শুনুক। 11 থেকে লেস্ট। সাউন্ড কমে গেছে, সাউন্ড কমে গেল। সাউন্ড কম, একটু আগে যেরকম ছিল সেরকম নেই। আচ্ছা, আমি না হয় ধরি আর কি। আতিকা আসছে ক্লাসে 1 বছর পর, জনম জনম পর। আতিকার নেটওয়ার্ক কি ক্লিয়ার? আতিকা? জি স্যার। আচ্ছা, তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাস হবে আগামী শনিবার থেকে, তোমরা কি সবাই শুনেছো তো, না? না শুনুনি? সবাই কি জেনেছো? জি স্যার। আচ্ছা, ওই যে যারা জানেন আর কি, তাদের বলছি, সবাই তো জেনে রেখো। আর আগামী শনিবার থেকে ক্লাস শুরু হবে সকাল কয়টায় বলো? 9টা। হ্যাঁ, সবাই কিন্তু আবার ভুল করে 10টা বাজে আবার আমার ক্লাস লগ ইন করো না, কারণ 10টা বাজে কিন্তু অন্য স্যারের ক্লাস হবে, আমার ক্লাস হবে 9টায়, খেয়াল রেখো। আগামী টিউসডেতে, ইনফ্যাক্ট স্যাটারডে থেকেই শুরু হবে, সবাই এটা খেয়াল রাখবা। আচ্ছা, প্রথম 11 নম্বরটা লেখা আছে, আতিকা 11 নম্বরের রুলসটা পড়ো তো।
11 এটা List সমান সমান subject plus should plus verb 1 plus etc. আচ্ছা লিস্টের পরে এটা কি সমান সমান নাকি সমান কি এখানে? সমান। আচ্ছা ঠিক আছে, বলো তো লিস্ট শব্দের অর্থটা কি? আতিকা পারে না, কাজী কাজী বাড়ির মেয়ে, লিস্ট শব্দের অর্থ বলো। লিস্ট। আরিশা আচ্ছা আরিশা বলতে পারে না কি? প্রজ্ঞা প্রভা কেউ পারবা? লিস্ট অর্থ কি? সর্বনিম্ন। সর্বনিম্ন। এই মেয়েটা বলে কি? এই কমপ্লিটিং সেন্টেন্সের লিস্ট অর্থ সর্বনিম্ন হয় কি করে? এনিওয়ে শিফা বলতে পারবা? শিফা, সিনহা, আচ্ছা না পারলে অ্যাটলিস্ট আওয়াজ তো দিবা নাকি যে স্যার পারি না। সুমাইয়া বিজনেস স্টাডিজ। জি স্যার। সিনহা লিস্ট শব্দের অর্থ কি? লিস্ট। না স্যার আমি পারি না। দেখছো পড়ালেখায় মনোযোগী না হলে যেটা হয় আর কি। আচ্ছা কত সুমাইয়া আম্মা? সুমাইয়া চৌধুরী, সুমাইয়া বিজনেস স্টাডিজ, সুমাইয়া সায়েন্স, সুমাইয়া সরাসরি। কোন একটা সুমাইয়া কি পারবে? স্যার কোন সুমাইয়া? মানে আমি যে কোনো সুমাইয়াকে ওপেন চ্যালেঞ্জ দিয়েছি আর কি। স্যার মানে পাছে ভয় আছে এমন। পাছে ভয় আছে এমন, লিস্ট অর্থ পাছে ভয় আছে এমন। যেমন সুমাইয়াকে বললাম বন্দুকটার যদি আমি ঠেকিয়ে যদি বলি পেছন দিকে ঘুরবি তো ঘুরি করে দেবো আর কি, একদম সোজা এখানে নাক বরাবর চলে যাবি। তাহলে এটা কি হলো? এই যে পেছনে ঘুরলে গুলি খাবো এটা হলো ভয়। আর এই ধরনের অর্থে হচ্ছে লিস্ট বসে। আমরা যে পড়াশোনা করি কিসের ভয়ে? পাশ করার ভয় না ফেল করার ভয়ে বলো? স্যার ফেল করার ভয়ে। এক্স্যাক্টলি, ওই ভয়ে আমরা পড়াশোনা করি। আর ওইটা ওই ধরনের বাক্যে লিস্ট বসে আর কি, ওই ধরনের বাক্যে লিস্ট বসে। ওকে তাহলে সুমাইয়া সাউন্ড এখন বেশি আছে, এখন এই 12 নম্বর থেকে পড়ো, এই 15 পর্যন্ত এই 5টা পড়ো, 4টা। সুমাইয়াকে যখন পড়তে বলি সুমাইয়া তখন পড়তে পারে না। স্যার স্যার বলি। সিন্স যদি বাক্যের মধ্যে থাকে তাহলে প্রথমটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় পরেরটা পাস্ট ইনডিফিনিট হবে এবং সাথে হবে। স্যার এখানে আবার ওই যে অথবা দিয়ে আবার সাবজেক্ট প্লাস ভার্ব টু লিখেছেন, ওইটা কিভাবে পড়বো? অথবা দিয়েই পড়বা, যেভাবে করা যাবে ওইভাবে করা যাবে। মানে তোমার সিন্সের পরে অথবা দিছি মানে পাস্ট ইনডিফিনিট অথবা সাবজেক্ট প্লাস ভার্ব টু, মানে পাস্ট ইনডিফিনিট যা তাই তো সাবজেক্ট প্লাস ভার্ব টু। তারপর সিন্স যুক্ত বাক্য মানে সিন্স যদি মধ্যে থাকে তাহলে প্রথমটা পাস্ট হলে পরেরটা হবে পাস্ট পারফেক্ট বা সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3। প্রোভাইডেড দ্যাট বা প্রোভাইডিং দ্যাট থাকলে প্রথমটা প্রেজেন্ট টেন্স হলে পরেরটা ফিউচার ইনডিফিনিট হয়। প্রোভাইডেড দ্যাট বা প্রোভাইডিং দ্যাট যদি প্রথমটা ফিউচার ইনডিফিনিট হয় তাহলে পরেরটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট। সো ডট ডট দ্যাট যদি মাঝখানে থাকে তাহলে হচ্ছে প্রথমটা প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরেরটা হবে সাবজেক্ট প্লাস ক্যান নট। সো ডট ডট দ্যাট যদি সুমাইয়া আর মধ্যে থাকে পড়তে তাহলে হবে না, আর পড়তে হবে না, তোমাকে আমি বলেছিলাম 15 পর্যন্ত পড়তে। এনিওয়ে
আমি একটু জানতে চাই শুধুমাত্র হচ্ছে এই যে প্রোভাইডিং দ্যাট এবং প্রোভাইডেড দ্যাট, এটা আমি জানতে চাইবো যার কাছে সে বলবে। তানজিম, তানজিম বলতে পারবা কিনা প্রোভাইডিং দ্যাট অথবা প্রোভাইডেড দ্যাট শব্দের অর্থটা কি? এরা ক্লাসে জয়েন করে কি চুপ থাকার জন্য? নাবিলা বলো, প্রোভাইডিং দ্যাট আর প্রোভাইডেড দ্যাট এর অর্থ বলো। স্যার যদি। আচ্ছা, প্রোভাইডিং দ্যাট এবং প্রোভাইডেড দ্যাট অর্থ যদি জানা থাকলে সুবিধা হবে। বাক্য বানাতে গিয়ে আমাদের বাংলা অর্থ যেহেতু বুঝে করতে হয়, সুবিধা হবে আমাদের আর কি। হ্যাঁ, আচ্ছা নাবিলা, 16 নাম্বার থেকে 20 নাম্বার এই 5টা পড়ো। মানে সো দ্যাট যুক্ত বাক্যের প্রথম অংশ প্রেজেন্ট হলে এইভাবে করে পড়ো গুছিয়ে। সো Okay, ডট sir. ডট দ্যাট, এটা সো ডট ডট দ্যাট। জি স্যার। সো ডট ডট দ্যাট এর প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরের অংশ হবে সাবজেক্ট প্লাস ক্যান নট প্লাস ভার্ব ওয়ান। সো ডট ডট দ্যাট এর প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট হলে পরের অংশ সাবজেক্ট প্লাস কুড নট প্লাস ভার্ব ওয়ান। 18 যেটা Present তোমাকে শুরুতে indefinite. ধরেছিলাম আর কি, যে as soon as, তাই না? as soon as এর সাথে আরো কি কি আছে বলো। as soon as, although, though, since, as, when যুক্ত বাক্যের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হবে আর প্রথম আর অংশ প্রথম অংশ ইনডিফিনিট হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট হবে। এগুলো 20 মনে রাখতে হবে আর কি। হ্যাঁ, টিল বা আনটিল যুক্ত বাক্যের প্রথম অংশ প্রিন্সিপাল ক্লজ বা ইম্পারেটিভ সেন্টেন্স হলে পরের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট। পরের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে হচ্ছে 21 আমি এটা বলি, হু হুইচ দ্যাট, এইটাতে যদি বাক্য আসে তাহলে যেটা করতে হবে, এই ভার্বটা বসবে এই হু হুইচ দ্যাট এর আগে যে সাবজেক্ট থাকে তার অনুযায়ী আর কি। এটা আমি একটা এক্সাম্পল দিয়ে একটু দেখাতে চেয়েছিলাম আর কি। এই এক্সাম্পল গুলো একটু দেখো, এই তিনটা। ইট ইজ আই হু অ্যাম, ইট ইজ হি হু ইজ, ইট ইজ দে হু আর। আচ্ছা, হুর পরে এম ইজ আর তিনটাই বসে। আমি অনেক সময় জিজ্ঞেস করি বাচ্চাদের যে হুর পরে কি বসে, সবাই বলে যে হুর পরে ইজ হয়, কিন্তু হুর পরে এম হতে পারে কিনা প্রথমে অনেকেই বলতে পারে না, কিন্তু বাক্যের প্রয়োগ দেখালেই বলতে পারে। যেমন দেখো, হুর পরে এম হয়েছে কেন, আমি যদি প্রশ্ন করি উত্তরটা কি হবে, যে হুর পরে এম কেন হয়েছে? হুর জন্য হয়েছে না অন্য কোনো কিছুর জন্য হয়েছে বলো তো আমাকে। স্যার আয়ের জন্য হয়েছে। আয়ের জন্য হয়েছে, গুড। তাহলে সব সময় খেয়াল রাখবা যে হুর আগে কি থাকে তার অনুযায়ী ভার্বটা বসবে। যেমন নিচে বাক্যটা দেখো, ইট ইজ মাই ফাদার হু লাভস মি মাচ। লাভের সাথে এস হয়েছে কেন বলো, লাভের সাথে কেন এস হয়েছে? স্যার মাই ফাদার আছে তাই। ফাদার আছে তাই না, বলবা যে স্যার ফাদার থার্ড পারসন সিঙ্গুলার তাই। কেমন? ফাদার না থেকে যদি মাদার থাকে তাহলে কি হবে? ইট ইজ মাই ফাদার হু, ধরো মাদার আছে তাহলে কি হবে? হ্যাঁ, কথা বলো। স্যার এটাই তো লাভসি হবে। ওকে, যদি এরকম থাকে যে ইট ইজ মাই সিস্টার্স তাহলে কি হবে? স্যার এটাই হবে। লাভ হবে। স্যার লাভ হবে। শুধু লাভ। শুধু লাভ হবে, কোনো লস নাই। হ্যাঁ, শুধু লাভ। ঠিক আছে। আচ্ছা, শুধু লাভ কেন হবে, কোনো লস নাই? আই মিন কোনো এস বাই এস নেই কেন? কেন শুধু লাভ হবে বলো? স্যার এটা তো প্লুরাল ফর্ম তাই। সিস্টার্স আছে। হ্যাঁ, বুঝতে হবে যে স্যার হু হুইজ দ্যাট এর আগে যদি ভার্ব প্লুরাল হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস হয় না। সো
হুর আগে কি আছে, হুইচের কি আছে, এইটা তোমরা ভালো করে মনোযোগ দিয়ে দেখবা। যেমন হুইচের আগে দেখো এখানে হুইচ, হুইচ, হুইচের আগে কি আছে এখানে ওয়াটার। আচ্ছা বলো আগে, ওয়াটার কি কাউন্টেবল না আনকাউন্টেবল? স্যার আনকাউন্টেবল। এবং আনকাউন্টেবল নাউন সবসময় কি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। সিঙ্গুলার। এক্স্যাক্টলি। তাহলে যেহেতু ওয়াটার হচ্ছে সিঙ্গুলার, তাই দেখো ভার্বের সাথে এস হয়েছে, সেভস, অথবা আরেকটা দিয়েছি ইজ দিয়ে দিয়েছি আর কি। আচ্ছা, তাহলে হচ্ছে তোমাদের 22 আর 23 নম্বরটা একটু মনোযোগ দিয়ে পড়ো, দেখো বুঝতে পারো কিনা, না বুঝতে তারপরে বুঝিয়ে দেবো আর কি। 22 আর 23 সবাই একটু চোখ বলে দেখো ভালো করে। স্যার এটা বুঝেছি। আচ্ছা, যে বুঝে নাই আর কি, জিরো কন্ডিশন, যে বুঝে নাই সে একটু দেখো, একদম নিচের দুটো বাক্য দেখো, বুঝতে পারো কিনা, না বুঝতে পারলে কোনো প্রবলেম নেই, বুঝিয়ে দিব। আমি মার্ক করেছি যে দুটো বাক্য, ওই দুটো বাক্য দেখো, সবাই পড়ো, পড়ে আমাকে একটু জানাও। হুম, বাচ্চারা চুপ করে থাকলে সময় নষ্ট হবে, একটু দ্রুত রেসপন্স করো। বাক্য দুইটা পড়ে বুঝতে পেরেছো কিনা, মানে যারা বুঝো নাই তারা বলো, সবাই কি বুঝেছো ট্রুলি? জি স্যার। ওকে, আচ্ছা এবার একটু চোখ বোলা হচ্ছে ক্লজের উপরে। হ্যাঁ, একটু ক্লজের উপরে সবাই চোখ বোলাও তো। এইটা, এটা কি শিখিয়েছিলাম আগে ক্লাসে, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, এটা কি শিখিয়েছি আমি? ক্লজকে আমি শিখিয়েছি আগে ক্লাসে, এইটা এইটা। নো স্যার। আচ্ছা তাহলে সবাই মনোযোগ দিয়ে দেখো, এটা মনোযোগ দিয়ে দেখো সুন্দর করে। আর কোথায় বুঝতে অসুবিধা আছে আমাকে জানাও, এক্সাম্পল সহ দেখো।
আচ্ছা, ফাহমিদা কে এটা? ফাহমিদা তানজিম, ফাহমিদা চৌধুরী না। এনিওয়ে, ফাহমিদা তুমি কি এটা পড়তে পারবা বাবা? কি লিখেছি আমি সবকিছু পড়তে পারবা? বিশেষ করে প্রথম সংজ্ঞাটা একটু পড়ো তো, পড়ে আমাকে একটু শোনাও তো। ক্লজ কাকে বলে? আচ্ছা, কাজী আরিশা। স্যার আমি হ্যাঁ হ্যাঁ, তুমি। জি স্যার আমি বলি a group of words having a subject and a finite that that works as a part of a larger. আচ্ছা, অন্য একজন পড়ো তো সুন্দর করে, অন্য একজন পড়ো। কে পড়তে পারবে বলো? সব খাতায় নোট ডাউন করে স্যার রাখবে আমি এগুলো। পড়ি। হ্যাঁ, পড়ো। A group of words having a subject and a finite verb that works as a part of a larger sentence is called a clause. দেখো, আমাকে যদি তুমি আচ্ছা, এটা এটা খেয়াল করে একটু, a group of words having a subject and উচ্চারণটা হচ্ছে finite verb। finite, কেমন? বলো, ফাইনাইট ভার্বের বাংলাটা কি হবে? ফাইনাইট ভার্বের বাংলাটা কি হবে? সমাপিকা ক্রিয়া। তাহলে এই যে এই ক্লজের বাংলাটা কি? ক্লজ মানে কি? বলো, ক্লজের বাংলা কি? বাক্যাংশ। 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 তাহলে এটার বাংলাটা কে বলতে পারবে? গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং এ সাবজেক্ট, এটা বাংলাটা কে বলতে পারবে ক্লজের বাংলা? এটা হচ্ছে একাধিক শব্দ সমষ্টি যার একটি সাবজেক্ট রয়েছে এবং রয়েছে একটি ফাইনাইট ভার্ব। খেয়াল করো, একাধিক শব্দ সমষ্টি যার একটি সাবজেক্ট রয়েছে, রয়েছে একটি ফাইনাইট ভার্ব এবং যেটি একটি বড় বাক্যের অংশ হিসেবে কাজ করে তাকে ক্লজ বলে। তাহলে ক্লজের সংজ্ঞা কেউ জিজ্ঞেস করলে সুন্দর করে বলে দিবা যে একাধিক শব্দ সমষ্টি যার একটি সাবজেক্ট রয়েছে, রয়েছে একটি ফাইনাইট ভার্ব, তাকে ক্লজ বলে। তো ক্লজ হচ্ছে আমাদের দুই প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, এখানে এক্সাম্পল দেখো, অ্যাজ ইট ইজ রেইনিং ক্যাটস এন্ড ডগস, যেহেতু মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই যে প্রশ্ন করো যে যেহেতু মুষলধারে বৃষ্টি হচ্ছে, এটা অর্থ কি প্রকাশ করছে কিনা? মানে যেহেতু মুষলধারে বৃষ্টি হচ্ছে, এটা দিয়ে কি অর্থ প্রকাশ করতে পারছে কিনা? নো স্যার। তাহলে খেয়াল করো, যেটি অর্থ প্রকাশ করতে পারে না তাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ, আর যেটি অর্থ প্রকাশ করতে পারে তাকে বলে প্রিন্সিপাল ক্লজ। তাহলে অ্যাজ ইটস রেইনিং ক্যাটস এন্ড ডগস, এটা কিন্তু আমাদের সাবঅর্ডিনেট ক্লজ।
তোমরা কি বুঝতে পেরেছো প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ? জি স্যার। ক্লজ কেন বোঝা লাগবে তোমাদের? যখন সেন্টেন্স বানাবা তখন হচ্ছে বিশেষ করে কমপ্লিটিং সেন্টেন্সে এক অংশ দেওয়া থাকে, আরেক অংশ বানাতে হয়। প্রিন্সিপাল ক্লজ থাকলে তুমি সাবঅর্ডিনেট বানাবা, আর সাবঅর্ডিনেট থাকলে প্রিন্সিপাল বানাবা আর কি। ক্লজ জানা লাগবে, কারণ ক্লজ না জানলে তুমি সেন্টেন্স গুলো বানাতে পারবা না। আর নিয়মগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে যে এই যে 23টা নিয়ম শিখিয়ে দিলাম, এই 23টা নিয়ম হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি, কমপ্লিটিং সেন্টেন্স পারতে হলে এই 23টা নিয়মের কোনো বিকল্প নেই। দেখবা যে তোমার 90 থেকে 95% তোমার কোয়েশ্চেন এখান থেকে আসবে আর কি। আচ্ছা, এখানে কোনোটা দিয়ে বাক্য বানিয়ে দেখাবো কিনা, তোমাদের কোনো প্রবলেম আছে কিনা এই 23টার মধ্যে একটু বলো তো আমাকে। কোনো বাক্য বানিয়ে দেখাতে হবে কিনা এর মধ্যে? স্যার সময় বলো। স্যার সিন্স যদি মধ্যে থাকে ওইটা দিয়ে একটা বাক্য বানিয়ে দিন। সময় আমি মার্ক করেছি, দেখতে পাচ্ছ কিনা? Many years have জি স্যার passed বুঝেছি। since it was long since। এই যে সিন্সের সিন্স বাক্যের মাঝখানে আছে, সিন্সের আগের অংশ প্রেজেন্ট আছে, দেখো হ্যাভ পাস্ট, পাস্টের সাথে কিন্তু ইডি আছে, কিন্তু এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেহেতু প্রেজেন্ট আছে যুক্ত, তাই এটা পরেরটা পাস্ট হয়েছে, আই মেট ইউ। আর ইট ওয়াজ লং সিন্স, যেহেতু সিন্সের আগে এটা ওয়াজ আছে মানে পাস্ট টেন্স, তাই এটা হয়েছে পরেরটা পাস্ট পারফেক্ট, আই হ্যাড মেট ইউ। স্যার বুঝেছি। আচ্ছা, আর আর কোনো সমস্যা কারো, মানে কোনোটাতে ব্যাখ্যা বুঝিয়ে দেওয়া লাগবে? একটু আবার সবাই এক নজর দেখো, একটু এক নজর দেখো, প্রথম দিকে দেখো, যারা আজকে অনেকদিন পরে ক্লাসে জয়েন করছো আর কি, সবাই নিয়মিত ক্লাস করবা, প্র্যাকটিক্যাল ক্লাসগুলো যেন মিস না হয়। শুধু প্র্যাকটিক্যাল ক্লাস না, সব ক্লাস করবা। তোমাদের কিন্তু সামনে পরীক্ষা হবে, আর এই অ্যাটেন্ডেন্সের উপরে কিন্তু একটা মার্কস যোগ হবে আর কি। তোমরা সবাই কি হাজিরা দিয়েছো চ্যাট বক্সে? ওটা দেখে কিন্তু আমরা হাজিরা কাউন্ট করব। চ্যাট বক্সে হাজিরা দিয়েছো সবাই? সবাই যার যার হাজিরা দিয়ে দাও। আচ্ছা, আবার একটু ভালো করে এখানে চোখ বোলাও। এই 23টা নিয়ম সবাই চোখ বোলাও, কোনোটা বুঝতে অসুবিধা আছে কিনা, কোনোটার ব্যাখ্যা দেওয়া লাগবে কিনা আমার আর। সবাই দেখতেছো? সবাই কি দেখতেছো, চোখ বোলাচ্ছ সবাই? জি স্যার। আমার এই যে কয়েকটা বোবা মেয়ে আছে, এরা ক্লাসে জয়েন করে চুপ করে বসে থাকে আর কি। এদের কিছু শেখার দরকার নাই, হ্যাঁ চুপ করে শিখবে সবকিছু, মানে কেউ জেনে গেলে অসুবিধা হবে। ক্লাসে কথা বলতে হবে টিচারদের সাথে, যেখানে অসুবিধা আছে সেটা জানাতে হবে। কষ্ট করে ক্লাস নিচ্ছি, তোমরা কষ্ট করে ক্লাস করছো, এটাকে ফ্রুটফুল করতে হবে। চ্যাট বক্সে যাদের অ্যাটেন্ডেন্স দেওয়া হয়নি এখনো, দ্রুত অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। আর তোমাদের স্যার গ্রুপ, 11 নম্বর একটা एग्जांपल দেখান। তোমাদের গ্রুপে নোটিশ দিয়েছে না যে মানে অ্যাটেন্ডেন্সের উপরে মার্কস যোগ হবে?
নোটিশ দিয়েছে না তোমাদের গ্রুপে? জি স্যার। আচ্ছা দেখো ওই যে 11 নম্বরটা যে দেখতে চেয়েছো, দ্য ওল্ড ওম্যান ওয়াক স্লোলি লেস্ট। লেস্ট মানে হচ্ছে পাশে ভয় হয় এমন বা টানা হলে। এই বৃদ্ধ লোকটি ধীরে ধীরে হাঁটতেছিলেন। কেন, কিসের ভয়ে তিনি ধীরে হাঁটছিলেন? ভয়টা হচ্ছে তিনি যেন পড়ে না যান সেই ভয়। তাই এটা উত্তরটা হলো she should fall down, she should fall down, এটা হচ্ছে তার ভয়। এই ভয়ে তিনি মানে স্লোলি হেঁটেছেন আর কি। আর এখানে যদি থাকতো যে দ্য ওম্যান ওয়াক ফাস্ট, দ্য ওম্যান ওয়াক ফাস্ট, মহিলাটি দ্রুত হাঁটলো। তাহলে দ্রুত হাঁটলো কিসের ভয়ে? পড়ে যাওয়ার ভয়ে নাকি কোনো কিছু মিস করার ভয়ে? বলো বলো, দ্রুত হাঁটবে কি কারণে? কিসের ভয়ে হাঁটবে দ্রুত? কিছু মিস করার ভয়। ওকে, ঠিক আছে, তাহলে আবার খেয়াল করো কোনোটাই সমস্যা আছে কিনা। স্যার টিল আনটিল দিয়ে। সুমাইয়া একটু দেখে নাও, ওয়েট হিয়ার আনটিল আই কাম ব্যাক। আনটিল আর টিলের ব্যাপারটা হচ্ছে, আনটিল মানেই হচ্ছে যতক্ষণ পর্যন্ত না, মানে এখানে না শব্দটা আছে, আর না আছে মানে হলো পরে কোনো নট বসানো যাবে না। ওয়েট হিয়ার, এখানে অপেক্ষা করো, আনটিল আই কাম ব্যাক, যতক্ষণ পর্যন্ত না আমি ফিরে আসি। নিচের বাক্যটা হচ্ছে ওয়েট হিয়ার টিল আই ডু নট কাম ব্যাক। পার্থক্যটা কি? তাহলে টিলের পরে হচ্ছে ডু নট বসে, মানে নট বসে, আর আনটিল থাকলে নট বসে না। এই বাক্যে টিলের আগে প্রেজেন্ট হলে পরেরটা প্রেজেন্ট হবে, পাস্ট হলে পরেরটা পাস্ট হবে। ঠিক আছে? জি স্যার। দেখো সবগুলো এক্সাম্পলই আমি দিয়ে রেখেছি আর কি। আচ্ছা, আর কোনটা বোঝা লাগবে এখানে? কোনটা? স্যার 14 নম্বরটা। 14 নম্বরটা বলেছে যে প্রেজেন্ট টেন্স প্রোভাইডেড দ্যাট ফিউচার, মানে প্রথমটা প্রোভাইডিং দ্যাট দিয়ে যদি প্রথমটা প্রেজেন্ট হয় তো পরেরটা ফিউচার হয়। যেমন এই যে বাক্যটা দেখো, বা প্রথমটা ফিউচার হলে পরেরটা প্রেজেন্ট হবে। এই বাক্যটাকে যদি আমি এইভাবে করে নিয়ে আসি, এটাকে কেটে নিয়ে আসি, এইখানে দিই, তো এইখানে একটু খেয়াল করো যে এই যে প্রোভাইডিং দ্যাট, মনে করো যে প্রোভাইডিং দ্যাট যুক্ত অংশটি প্রথমটা প্রেজেন্ট টেন্স, তাই পরেরটা দিতে হবে ফিউচার। আর প্রথমটা যদি ফিউচার হয় পরেরটা প্রেজেন্ট দিতে হবে। যেমন দ্য ব্যাংক উইল গিভ ইউ লোন, ব্যাংক উইল গিভ লোন টু ইউ, ব্যাংক তোমাকে লোন দিবে, প্রোভাইডেড দ্যাট যদি ইউ রিটার্ন অর রিপে দ্য লোন ইন টাইম, যদি তুমি সময় মতো লোনটা ফেরত দাও। বুঝতে পেরেছো? প্রোভাইডেড দ্যাট অর্থ হচ্ছে যদি, একটা প্রেজেন্ট হলো আর একটা ফিউচার হবে আর কি। হ্যাঁ,